আজ আমরা এমন একজনের কথা বলবো যার রাজনৈতিক জীবনটা যেন একটা আস্ত সিনেমার গল্প। কিভাবে একজন সাধারণ প্রতিবাদী হয়ে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চলুন ফিরে দেখি সেই অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনী। তো গল্পটা শুরু হচ্ছে ১৯৭৭ সাল থেকে। জায়গাটা কলকাতা। দেশ জুড়ে তখন জরুরি অবস্থার পরের রাজনৈতিক অস্থিরতা। আর সেই আজ কিন্তু কলকাতাতেও এসে পড়েছে। এই রকমই এক উত্তাল সময়ে দেশের একজন বড় নেতা জয়প্রকাশ নারায়ণের কনভয়ে হঠাৎ করে শহরের মাঝরাস্তায় থেমে গেল। কেন? কারণ ২২ বছরের এক তরুণী তার গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন। একাই থামিয়ে দিয়েছিলেন গোটা কনভয়। হ্যাঁ, এই তরুণীই ছিলেন মমতা ব্যানার্জি, যিনি এরপরে বাংলার রাজনীতিতে রীতিমতো ইতিহাস গড়বেন। চলুন একদম শুরু থেকে তার এই যাত্রার সাক্ষী হওয়া যাক। প্রথম অধ্যায়, এক বিদ্রোহীর জন্ম। চলুন দেখি কিভাবে তার এই লড়াকু মনোভাবটা তৈরি হয়েছিল। খুব অল্প বয়সী বাবাকে হারানোর পর সংসারের প্রায় সব দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধে। ভাবুন একবার, পরিবারকে সাহায্য করতে তিনি একদিকে যেমন স্কুলে পড়িয়েছেন, তেমনি আবার দুধের ডিপোতেও কাজ করেছেন। আর এরই মধ্যে কমিউনিস্টদের এক প্রকার দুর্গ হিসেবে পরিচিত যোগমায়াদেবী কলেজে তিনি একাই কংগ্রেসের ছাত্র সংগঠন তৈরি করেছিলেন। আসলে তার নেতৃত্বের শুরুটা কিন্তু তখন থেকেই। দ্বিতীয় অধ্যায়, হেভিওয়েট নেতাকে হারানো। এবার আসা যাক সেই নির্বাচনে, যা তাকে এক রাতের মধ্যেই জাতীয় রাজনীতিতে পরিচিতি এনে দিয়েছিল। সালটা ১৯৮৪, লোকসভা নির্বাচন। যাদবপুর কেন্দ্রটা তখন সিপিআইএমের এক কথায় দুর্গ। একদিকে ছিলেন বাঘানেতা সোমনাথ চ্যাটার্জি, আর অন্যদিকে রাজনীতিতে প্রায় অপরিচিত মুখ মমতা ব্যানার্জি। কংগ্রেসের বড় কোনো নেতাই কিন্তু সেই কঠিন লড়াইয়ে নামতে চাননি। মমতা তার প্রচারের ধরনটাই বদলে দিয়েছিলেন। তিনি সভা সমিতিতে সোমনাথ চ্যাটার্জিকে মামা বলে সম্বোধন করতেন, যা তাকে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। শোনা যায় নিজের পোস্টারও নাকি তিনি নিজে হাতে বানাতেন। এই ব্যাপারগুলোই ভোটারদের সঙ্গে তার একটা অন্যরকম সংযোগ তৈরি করে দেয়। আর নির্বাচনের ফল যা হলো তা কেউ কল্পনাও করতে পারেনি। ২৯ বছরের মমতা ব্যানার্জি প্রায় ২০,০০০ ভোটের ব্যবধানে সোমনাথ চ্যাটার্জির মতো একজন হেভিওয়েট নেতাকে হারিয়ে দিলেন। এই একটা জয়েই তার নাম হয়ে গেল জায়ান্ট কিলার। তৃতীয় অধ্যায়, কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই। সাংসদ তো হলেন, কিন্তু লড়াইটা থামল না, বরং এবার লড়াইটা শুরু হলো নিজের দলের ভেতরেই। দিনটা ছিল ১৯৯০ সালের ১৬ই আগস্ট। বাম সরকারের বিরুদ্ধে কংগ্রেস একটা প্রতিবাদ মিছিল বের করেছিল, আর সেই মিছিলের একদম সামনেই ছিলেন মমতা। অভিযোগ ওঠে শাসক দলের কর্মীরা লাঠি আর লোহার রড নিয়ে সেই মিছিলের উপর হামলা চালায়। মমতার নিজের কথাতেই তার মাথায় এতটাই গুরুতর চোট লেগেছিল যে মাথার খুলি ফেটে যায়। প্রায় ১ মাস তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা আহত মমতার ওই ছবিটা রাতারাতি তাকে বাম সরকারের বিরুদ্ধে প্রতিরোধের এক জীবন্ত প্রতীক বানিয়ে দিয়েছিল। বলতে গেলে ওই একটা ছবি সারা বাংলায় তার পরিচিতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। চতুর্থ অধ্যায়, নিজের পথ তৈরি করা। কংগ্রেসের ভেতরে বছরের পর বছর ধরে চলতে থাকা এই সংঘাত তাকে একটা নতুন রাজনৈতিক পথ তৈরির দিকে ঠেলে দিচ্ছিল। বামফ্রন্টের বিরুদ্ধে তার এই যে আপোষহীন মনোভাব, এটা অনেক সময় রাজ্য কংগ্রেসের নেতাদের বেশ অস্বস্তিতে ফেলত। টিকিট বণ্টন থেকে শুরু করে নীতিগত সিদ্ধান্ত, সবকিছু নিয়েই দলের সঙ্গে তার মতবিরোধ বাড়ছিল। আর এর শেষটা হল কংগ্রেস থেকে তার বহিষ্কার। কংগ্রেস ছাড়ার পরেই তিনি গড়লেন তৃণমূল কংগ্রেস, আর এখান থেকেই তার রাজনৈতিক কৌশলের একটা নতুন দিক দেখা যায়। বামফ্রন্টকে হারানোর জন্য তিনি বারবার জোট বদলেছেন। কখনো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএ সরকারের রেলমন্ত্রী হয়েছেন, তো আবার কখনো সেই কংগ্রেসের সঙ্গেই জোট করেছেন। পঞ্চম অধ্যায়, বাংলার জন্য যুদ্ধ। একটা সময়ে যখন মনে হচ্ছিল তার রাজনৈতিক কেরিয়ার কিছুটা থমকে গেছে, ঠিক তখনই দুটো ঐতিহাসিক আন্দোলন তার যাত্রাকে একটা নতুন মোড় দেয়, যা তাকে সবচেয়ে বড় জয়ের জন্য প্রস্তুত করে। বামফ্রন্ট সরকার তখন শিল্পায়নের লক্ষ্যে সিঙ্গুর আর নন্দীগ্রামে জমি অধিগ্রহণ শুরু করেছে। একদিকে ছিল উন্নয়নের প্রতিশ্রুতি, আর অন্যদিকে ছিল কৃষকদের জমি হারানোর ভয়। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি কিন্তু দ্বিধা না করে কৃষকদের অধিকারের পক্ষেই দাঁড়ালেন।
সিঙ্গুরে টাটার ন্যানো কারখানার জন্য প্রায় ১,০০০ একর উর্বর কৃষিজমি নেওয়ার কথা ছিল। এর বিরুদ্ধেই মমতা ব্যানার্জি যা করলেন তা গোটা দেশের নজর কেড়ে নিল। তিনি ২৬ দিনের অনশন শুরু করেন। আর তারপর এলো নন্দীগ্রামের সেই কালো দিনটা। ২০০৭ সালে ১৪ই মার্চ জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ১৪ জন কৃষকের মৃত্যু হয়। এই একটা মর্মান্তিক ঘটনাই বাংলার জনমতকে পুরোপুরি বাম সরকারের বিরুদ্ধে নিয়ে যায়, আর মমতা ব্যানার্জি হয়ে ওঠেন সেই প্রতিবাদের প্রধান মুখ। ষষ্ঠ অধ্যায়, মুখ্যমন্ত্রী। সিঙ্গুরা নন্দীগ্রাম আন্দোলনের ওপর ভর করে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনটা ছিল এক কথায় ঐতিহাসিক। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন জোট ২৯৪টা আসনের মধ্যে ২২৭টা আসন জিতে নিল, আর অন্যদিকে ৩৪ বছর ধরে ক্ষমতায় থাকা বামফ্রন্ট নেমে এলো মাত্র ৬২টা আসনে। এই একটা জয়ে বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকারের পতন হল। একজন সাধারণ প্রতিবাদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির এই যাত্রাটা দেখায় যে অদম্য জেদ আর রাস্তায় নেমে লড়াই করার সাহস থাকলে অনেক কিছুই সম্ভব। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ৩৪ বছরের একটা মজবুত শাসনকে ক্ষমতা থেকে সরাতে ঠিক কী লাগে? এই প্রশ্নটাই আপনাদের ভাবার জন্য রইল।